নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। পুজোর পর আপনাদের সঙ্গে আমার প্রথম দেখা এবং গোটা সোজা সাপটা টিমেরই প্রথম দেখা। প্রথমে আপনাদের প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা জানাই। সময়টা যদিও খুব একটা সুখের নয়। কয়েকদিন আগে একটা বড়সড় বিপর্যয় ঘটে গিয়েছে আমাদের রাজ্যে, আমাদের উত্তরবঙ্গে। বহু মানুষের প্রাণ গিয়েছে, বহু মানুষের ঘরবাড়ি হারিয়েছেন, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। এখনও লড়াই করছেন মানুষজন স্বাভাবিক জীবনে ফেরার জন্য। সেই লড়াইয়ের পাশে আছি আমরা, আপনারাও আছেন। তার মধ্যেই আজকের এই সোজা সাপটা। কথায় আছে, সীমান্তে গোলাগুলির শব্দ যদি শোনা যায় তখন বুঝতে হবে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর রাজনীতির ময়দানে আক্রমণের সুর যখন সপ্তমে ওঠে তখন বুঝে নিতে হবে ভোট এসে গেছে। আর কয়েক মাস বাদেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই ভোটার তালিকা নিয়ে লড়াই শুরু হয়েছে। সেই তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এ নিয়ে সংঘাত চরমে উঠেছে। সদ্য রাজ্য সফর করে গিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এটা মোটের ওপর পরিষ্কার যে আর কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হয়ে যাবে। কমিশনের এই তৎপরতা ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতির। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, আগুন নিয়ে খেলবেন না। তিনি এসআইআর এর সঙ্গে সরাসরি এনআরসিকে জুড়ে দিয়েছেন। উল্টো দিকে বিজেপির হুঙ্কার, রাজ্যে এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে। বিপাকে পড়বে তৃণমূল কংগ্রেস। ভোটের বাংলা এতটাই গরমে যে বিপর্যয়নীয় রাজনীতির লড়াই চলছে। উত্তরবঙ্গে আক্রান্ত হলেন 2 বিজেপি নেতা, একজন সাংসদ, একজন বিধায়ক। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এই ঘটনাকে সামনে রেখে সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রীও। অর্থাৎ উত্তাপ বাড়ছে, কারণ ভোট আসছে। যা সামনে আসবে সেটাই অস্ত্র। আমাদের আজকের মোশন, বাংলার যুদ্ধে উত্তর অস্ত্র। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আলাপ করিয়ে দিয়ে একদম বাঁদিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের পক্ষে। পাশে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ। একদম ডান দিকে রয়েছেন সিপিআইএম এর পক্ষে সায়নদীপ মিত্র। পাশে রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে রাজর্ষি লাহিড়ী। আমি প্রথমেই আসবো ঋতব্রতকে দিয়ে, যে ঋতব্রত, ভোট এসে গিয়েছে এবং এনআরসি অভিযোগ তুলছে তৃণমূল, এবং এসআইআর নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস কি মনে করছে যে আসলে এটা ঘুরিয়ে এনআরসির ছক? এসআইআর নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য যে দুটো মোটিভ রয়েছে। একটা হচ্ছে জেনুইন নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, আর 2 নম্বর হচ্ছে ঘুরপথে ব্যাকডোর দিয়ে এনআরসি করা। যেহেতু আজকে এখানে আলোচনা হচ্ছে, জাস্ট সদ্য পশ্চিমবঙ্গের সঙ্গে আসামেও ভোট হবে, 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন। এখন আসামের ফরেন ট্রাইব্যুনাল, সেই ফরেন ট্রাইব্যুনাল এর আগে যে নোটিশগুলো আসছিল, নোটিশগুলো উত্তরবঙ্গ কেন্দ্রিক নোটিশ ছিল। এখন কৃষ্ণনগরে, নদিয়া জেলায় দশকের পর দশক সেখানে বসবাস করছেন, সেখানে কাজ করছেন বাংলার মানুষ। তারা এবার ওই উত্তম কুমার ব্রজবাসী পেয়েছিলেন নোটিশ, তারপর আলিপুরদুয়ারে, ফালাকাটায় একাধিক মানুষের কাছে নোটিশ গেছিল, এখন নদিয়া পর্যন্ত নোটিশ এসে গেছে। এই যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, আমরা বলেছি এসআইআর হচ্ছে আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। একদিকে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও, আর অন্যদিকে ব্যাকডোর দিয়ে এনআরসি করো, এবং একটা পরিবেশ, যে আতঙ্কের পরিবেশ। এই যে নোটিশ, ফরেন ট্রাইব্যুনাল নোটিশ পাঠাচ্ছে, আসামের ফরেন ট্রাইব্যুনাল, তারা হঠাৎ করে বাংলার বাসিন্দা, উত্তম কুমার ব্রজবাসী 50 বছর ধরে বাংলার বাসিন্দা। এই যে নোটিশ, এগুলো আসলে এক ধরনের মেকানিজম, একটা টেরার স্ট্রিকেন এনভায়রনমেন্ট তৈরি করা এই ফরেন ট্রাইব্যুনালকে ব্যবহার করে। এবং আমরা এসআইআর নিয়ে ধারাবাহিকভাবে, আপনারা জানেন যে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে এসআইআর নিয়ে প্রতিবাদ করেছে, এবং এসআইআর নিয়ে যে অসংখ্য অভিযোগ, এবং সবথেকে বড় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে আমাদের এখানে উৎসব,
তার মধ্যে বিপর্যয় হয়েছে ভয়ঙ্কর রকম। এই যে ডকুমেন্টেশন, এসআইআর একটা বড় প্রক্রিয়া, এই ডকুমেন্টেশন এখন যে মানুষ মানে বানভাসী হয়েছেন, যার ডকুমেন্ট নেই, আমরা এটা মনে করি যে এসআইআর এ কোনো জেনুইন ভোটারের নাম যদি বাদ দেওয়ার প্রচেষ্টা হয়, বাংলা কোনোভাবেই সেটা মেনে নেবে না। আমি এই সূত্র ধরেই আসবো রাজর্ষির কাছে। রাজর্ষি, যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের আছে, যে এই যে বিজেপি কিসের ভিত্তিতে দাবি করছে যে 1 কোটি নাম বাদ যাবে, এইভাবে কি দাবি করা যায়? এসআইআর ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে প্রথমবার হচ্ছে না। 2002 সালে হ্যাঁ, বামফ্রন্টের আমলে কমিউনিস্ট পার্টি যখন সরকারে, তখন এসআইআর হয়েছিল। খুব সোজা সাপটায় বলতে গেলে পরে এসআইআর হচ্ছে 2002 সালের এসআইআর এর তৈরি করা ভোটার লিস্টে আপনার নাম আছে, হ্যাঁ বা না। আছে, লেঠা চুকে গেল। নেই, না থাকার অনেক স্বাভাবিক। আপনার 18 বছর বয়স হয়নি, আমারও 18 বছর বয়স হয়েছিল না, আমার নাম নেই। আপনার বাবা মায়ের নাম তার মানে 2002 সালের লিস্টে আছে, ব্যাস, লেঠা চুকে গেল। যদি আপনার বাবা মায়ের নাম না থাকে, তাহলে আপনি এলেন কোথার থেকে? আপনার নিশ্চয়ই হয়তো কোনো কারণে আপনি অন্য রাজ্য থেকে আসতে পারেন বা অন্য দেশ থেকে আসতে পারেন, কিছু কাগজপত্র কিছু আছে। সংখ্যাটা অত্যন্ত কম হবে। এটা নিয়ে অহেতুক জল ঘোলা, অহেতুক রাজনীতি হচ্ছে। 2002 সালে এসআইআর হওয়ার পরে 2004 সালের যে নির্বাচন হয়, যাতে বামফ্রন্ট 35টি লোকসভায় আসন জেতে এবং 2006 সালে 235টি বিধানসভায় আসন জেতে, তখন ভোটার তালিকায় ছিল 4,74,37,431। বর্তমান 2024 নির্বাচনের পরে ভোটার তালিকায় ছিল 7,60,10,006 ভোটার। অর্থাৎ বাকি যে অ্যাপ্রক্সিমেট 3 কোটি মতন আছে, নিশ্চয়ই তাদের সবার বাবা মায়ের নাম ওই 2004 কোটির মধ্যেই নামটা আছে, আর না হলে কিছু বাইরের থেকে এসেছেন, সংখ্যাটা অনেক কমে যাবে। তো এটা নিয়ে অহেতুক রাজনীতির জল ঘোলা। 1 কোটি কোত্থেকে আসছে? আচ্ছা, 1 কোটির প্রশ্ন এবার যেটা বলছি, এটা তো বিজেপি বলেনি। 2002 সালের, না 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 আমি বলছি তো, 2002 সালের এসআইআর এর পরে 2004-এর বামফ্রন্টের ওই ব্যাপক জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি আসন পেয়েছিলেন দক্ষিণ কলকাতার, 2005 সালে যখন কাগজগুলো পার্লামেন্টে ছুঁড়ে মেরেছিলেন, তখন বলেছিলেন 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারীর ভোটার আছে পশ্চিম বাংলায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাইকে তো বলছি। তারপরে শ্রীপ্রকাশ জয়সওয়াল ইউপিএর কংগ্রেসের সরকারের, যিনি মিনিস্টার অফ স্টেট ছিলেন, হোম অ্যাফেয়ার্সের, তিনি দাঁড়িয়ে পার্লামেন্টে রাজ্যসভায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এত শতাংশ মতন অবৈধ অনুপ্রবেশকারী আছে। এবং আর শেষটা বলে বলছি, 2011 সালে ডক্টর মনমোহন সিং এর সরকারের সময় রয়ের রিপোর্ট পার্লামেন্টে পেশ করা হয়েছিল, 20% পশ্চিমবঙ্গের পপুলেশন হচ্ছে ইলিগাল ইনফিল্ট্রেশন। আমরা সেই ডেটাটা দিচ্ছি। এটা কোথায় ডেটাটা আছে? একদম, আপনি নেট খুঁজে নিন, সেই ডেটাতে মধ্যেই দেওয়া হয়েছে। রয়ের রিপোর্ট রয় ডেটা দিয়েছে, এই ডেটা দিয়েছে, এটা পরিষ্কারভাবে নিউজ পেপারের মধ্যে বলা আছে। উইথ অল ডিউ রেসপেক্ট, রয়ের ডেটা পার্লামেন্টে, আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে র দেয়নি। ইউপিএ সরকারের রিপোর্ট আপনি নেটের মধ্যে দেখে নিন, পুরো কমপ্লিট রিপোর্ট ডেটাটা দেওয়া আছে। 20 লাখ বাদ যাবে, এটা নিদান দিয়ে দিচ্ছেন বিজেপির নেতা মন্ত্রী। বিজেপির নেতা দেয়নি, আপনার দলের নেত্রী 2005 সালে দিয়েছে। আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আমি তো ওই তো বললাম যে রয়ের ডেটা 2002 সালে কমিউনিস্ট পার্টির করা এসআইআর কি আপনি বিরোধী ছিলেন? সায়নদীপ, যে বিহারে এসআইআর এর বেনিয়ম নিয়ে যারা সরব আছে, তার মধ্যে বাম আছে, কংগ্রেসও রয়েছে। বাংলায় এসআইআর নিয়ে আপনাদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের তৃণমূল বা বিজেপির মধ্যে কোনো ধোঁয়াশার অবস্থান নেই। প্রথম কথা, যে 2002 সালে এসআইআর কেন হয়েছিল? কারণ 2001 সালে সেন্সাস হয়েছিল। এসআইআর এর যদি করতে হয়, তার প্রাক শর্ত হলো সেন্সাস। একটা অপদার্থ গভর্নমেন্ট 2011 থেকে 2025 পর্যন্ত সেন্সাস করতে পারেনি, সে এখন গজ্জরাচ্ছে, বর্ষা হবে কতদূর আমি জানি না, যে এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। নাগরিকত্ব যাচাইয়ের কাজটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, ওটা নির্বাচন কমিশনকে কেউ দেয়নি।
আমাদের দেশে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের ভয়ঙ্কর ক্ষমতা ছিল। সুকুমার সেনের কথা জানি আমরা, পণ্ডিত জওহরলাল নেহরুকে তার কাছে সারেন্ডার করতে হয়েছিল। বালা সাহেব ঠাকরের মতন নেতাকে নির্বাচন কমিশন বহুবার ভোটে লড়তে দেয়নি। আর এখন নির্বাচন কমিশন আমরা জানি যে কিভাবে কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হবে তার আইন প্রণয়ন করেছিলেন এবং তারপর তিনি নির্বাচন কমিশনার হয়েছিলেন। আর সেই নির্বাচন কমিশনারকে ব্যবহার করে বিহারে, কেন বিহারের কথা আসছে, যদি লোকসভা ভোট দেখেন মহাগঠবন্ধন আর এনডিএ, এই যদি ভোটের পার্থক্যটা দেখেন 0.03%, তাহলে ওই 0.03% ইধার কামাল উধার করলে, কিছু ভোটার বাদ দিয়ে দিলে, কয়েকটা জায়গা টার্গেট করতে পারলেই ব্যাস খেলা শেষ। মহারাষ্ট্রে আমরা দেখেছি যে কিভাবে লোকসভার সময় কত ভোটের নাম উঠেছে, আর তার 4 মাস বাদে মহারাষ্ট্রের বিধানসভা ভোট হয়েছে, কত লক্ষ লোকের নাম উঠেছে, সব আমি শেষ করিনি। এটা থেকে বোঝা যাচ্ছে। তাই আমাদের কথা হলো যে এই যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট স্যানিটাইজ করা, তৃণমূল ছাপ্পা মারে এই 2 নম্বরই ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার লিস্ট দেখে, এটা স্যানিটাইজ করার দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। মানে ডেথ সার্টিফিকেট পাওয়া, ভোটার কার্ড মারা যাওয়ার পর সারেন্ডার হয়েছে, রেশন কার্ড সারেন্ডার হয়েছে, এটা থেকেই তো বেরিয়ে যেতে পারে যে কত মানে একদম ফ্রেশ ভোটার লিস্ট কিভাবে তৈরি করা যায়। লাস্ট কথা হলো যে এনআরসি বা এনআরসি করার এসআইআর আড়ালে সাহস পাচ্ছে কি করে? যে মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আমাদের রাজ্যের ভোটাররা সব বাংলাদেশি, তার জন্য পার্লামেন্টে কাগজ ছুড়ে মেরেছিল, যে মুখ্যমন্ত্রী ওই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেন, যিনি বলেন বাঙালি থেকে বাঙালি মানেই বাংলাদেশি, তার জন্য ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় এক্সপেরিমেন্ট করার সাহস পায়। বামফ্রন্ট সরকার থাকলে ঠেলা বুঝিয়ে দিতাম আমরা। আচ্ছা, ঠিক। কংগ্রেসের অভিষেক যে প্রশ্নটা আমি সায়নদীপকে করেছি, আপনাদের জোট হবে কিনা আমার জানা নেই, হয়তো হবে না, কিন্তু অবস্থানটা ঠিক কি এসআইআর নিয়ে? আমাদের প্রাথমিক বক্তব্য হচ্ছে যে টিএমসির লাভলি খাতুনরা যেমন সত্যি, বিজেপির ভোট চুরিটাও সত্যি। একটু আগে আমার বন্ধু রাজস্বী লাহিড়ী ইউপি এর একটা মন গড়া কথা বললো, কিন্তু 2023 সালে সুপ্রিম কোর্টের সেকশন 6A অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উত্তর দিতে গিয়ে এই কেন্দ্রীয় সরকার একটা এফিডেভিট জমা দিয়েছিল, সেখানে একটা কোট করা আছে, দেয়ার ইজ নো অ্যাকিউরেট ডেটা অন ইলিগাল ইমিগ্রেন্ট। এটা আমি বলিনি, এটা এফিডেভিটটা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কথাটা সায়নদীপ বললো, সেই সায়নদীপের কথাটা একদম সত্যি। বেস ডেটাটা আগে তৈরি করতে হবে, এবং সেটা হচ্ছে সেন্সাস ডেটা বা জনগণনা বা জনসংখ্যার ডেটা, যেটা বলবে আপনার কতজন পরিযায়ী, আপনার কতজন আপনার বাড়িতে প্রাপ্তবয়স্ক হবে, যার ভিত্তিতে তৈরি হয় যে বনগাঁ লোকসভাটা সংরক্ষিত না সংরক্ষিত হবে না। হ্যাভিং সেড দ্যাট, একটা কথা শেষ করি। গত বছর উত্তাল হয়েছিল কাস্ট সেন্সাস নিয়ে। রাহুল গান্ধী লোকসভা বন্ধ করে দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন বিহার নির্বাচনের আগে কাস্ট সেন্সাস হবে, আপনারা দেখে নিতে পারেন, তোমরা সবাই দেখেছিলে। তাহলে অগ্রাধিকারটা কোথায়? এসআইআর যদি ভারতবর্ষে ইল্লিগাল ইমিগ্রেন্ট বা ইল্লিগাল ভোটারদের আইডেন্টিফাই করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা রাজ্য ভিত্তিক, সারা ভারতবর্ষে হবে। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে বলবো। প্রদীপ বাবু, একটা জিনিস যে এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হয়ে যাবে। এসআইআর শেষ হওয়ার 3 মাসের মধ্যে রাজ্যে ভোট হবে, সেরকমই কথা হয়েছে। অর্থাৎ সময়ে বিধানসভা ভোট করতে গেলে ডিসেম্বরের মধ্যে এসআইআর কে শেষ করতে হবে। এখন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য, যেখানে জনসংখ্যা প্রায় 10 কোটির ওপরে, সেখানে এইটুক টাইম ফ্রেমের মধ্যে 2 মাসের মধ্যে কি এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব? না, প্রথমেই বলি যে এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে 2-3টে কারণ। এক হচ্ছে যে যাদেরকে নিয়ে এই কাজটা হবে, অর্থাৎ বিএলও, বুথ লেভেল অফিসার্স, এবং যারা এজেন্টরা যাবে, মানে যারা অফিসার্সরা যাবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে প্রত্যেকটা জেলায় নিয়ে যাওয়া, এটা কিন্তু 3-4 মাস সময় অবশ্যই লাগবে। এবং তারপরে আপনাকে মনে রাখতে হবে যে যাদের ভোটার লিস্টে নাম থাকবে না প্রিলিমিনারি, তারা আবার কিন্তু আবেদন করতে পারবে, যে তাদেরকে আবার 1 মাস সময় দিতে হবে। ফলে তারপরে আপনার হচ্ছে গিয়ে ভোটের নির্ঘণ্ট প্রকাশ বা এই জাতীয়। ফলে এই জায়গাটাই কিন্তু আবারও বলছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা যে কোনো সংস্কার করতেই পারে, সেটা সংবিধান তাদের দিয়েছে, কিন্তু প্রেক্ষাপটটা কি, কেন করছি, কিভাবে করছি, এবং আমি বিহারে করতে গিয়ে যে ভুলগুলো করলাম, যেটা নিয়ে এত আমাকে সমালোচনা করা হলো, সেই ভুলগুলো থেকে কি আমি শিক্ষা নিচ্ছি? শিক্ষা নিয়ে কি? ফলে এখন আমাদের এটাই দেখার যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর নিয়ে যে নির্ঘণ্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করবে, সেখানে তারা কিভাবে টাইম ফ্রেমটাকে তৈরি করছে, কিভাবে ওই ভুলগুলোর থেকে শিক্ষা নিচ্ছে। যেমন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বিহারে হয়েছিল, যে ভোটারদেরকেই বলেছিল
বলছিল আপনারা ফর্ম ফিল আপ করুন, করে আমাদের কাছে দিন, সেটা কিন্তু ভোটারদের ওপরে ওনাসটা দেওয়া উচিত না। ইলেকশন কমিশন সে গিয়ে বলবে যে আপনার এখানে রয়েছে কি রয় নেই। আমি বিশ্বজিৎ আসবো। বিশ্বজিৎ, 2000 যে কথাটা রাজস্বী বললো, হ্যাঁ 2002-এর লাস্ট এসআইআর হয়েছিল। 2002-এর এসআইআর এর প্রেক্ষিতে ভোট হয়েছিল 2004-এর লোকসভা নির্বাচন, প্রায় 2 বছর সময়। পশ্চিমবঙ্গে যে কথা বললাম 10 কোটির ওপর মানুষ, 8 কোটির মতো ভোটার রয়েছে, এবং এবারে বিহারে আমরা একের পর এক ভুল দেখতে পাচ্ছি, এবং এটা কতটা বাস্তবসম্মত যে অনেক লোক তো বাইরে থাকেন, অনেক লোক বাইরেও থাকেন, এমন নয় যে তারা রাজ্যে থাকেন। তো কিভাবে সম্ভব এটা? বিশ্বদা, প্রথম কথা হচ্ছে এটা অসম্ভব যদি সঠিকভাবে এসআইআর করতে হয়। তার জন্য এসআইআর এর সবাই যে বিরোধিতা করছে এমন নয়, সঠিকভাবে এসআইআর এর বিরোধিতা করতে হবে, কারণ সঠিকভাবে এসআইআর না হলে সেখানেই ভুলের সম্ভাবনা। আজকে বলুন তো, 2002-এর কথা বারবার আসছে, 2002 নিয়ে কেন এত আলোচনা হয়নি? আজকে 2025-এ দাঁড়িয়ে যে আলোচনাটা আমরা করছি, যেটাকে ইস্যু হয়ে যাচ্ছে ভোটের আগে, 2002-তে সেটা হলো না। আর এসআইআর সাংবিধানিক একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বেছে বেছে যে রাজ্যগুলোতে নির্বাচন আসবে ঠিক তার আগে কেন শুরু করা হচ্ছে? তার প্যারামিটার্স কি, কিসের বেসিসে, কিসের ভিত্তিতে এসআইআর হচ্ছে, কোন রাজ্যের এসআইআর হবে এটা কে ঠিক করবে? এই যে কোন রাজ্যের এসআইআর হবে এটা রাজনৈতিকভাবে ঠিক হচ্ছে, কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত নিচ্ছে। তারা মনে করছে যে রাজ্যে তারা রাজনৈতিকভাবে দুর্বল, সেখানে নির্বাচন কমিশনকে তাদের অদৃশ্য অফিস করে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। এসআইআর যে সাংবিধানিক প্রক্রিয়া, সেই সাংবিধানিক প্রক্রিয়ায় কারো বিরোধিতা করার অধিকার নেই, কিন্তু বৈধ ভোটার বাদ যেতে পারে তখনই যখন এই অল্প সময়ে তাড়াহুড়ো করে এটা করা হবে। এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতো, দীর্ঘদিন ধরে চলতো, তাহলে প্রশ্ন উঠতো না। আজকে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, যে তোমার নাম বাদ যেতে পারে, তুমি কি করবে, তুমি কাকে সমর্থন করবে। এই আতঙ্ক তৈরি করার জন্য রাজস্বী, আপনার এই চিত্রনাট্য। রাজস্বী, আতঙ্ক তৈরি হচ্ছে, এবং এটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে নির্বাচন কমিশনকে দিয়ে ব্যবহার করা হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য তাই। রাজনৈতিক রুটি সেকার জন্য কিছু রাজনৈতিক দলেরা এই আতঙ্কটি সৃষ্টি করছেন। আমি প্রথমে কি বললাম, 2002 সালের এসআইআরে আপনার নাম আছে, হ্যাঁ না না আছে, লেটা চুকে গেল, নেই তার মানে আপনার 18 বছর বয়স হয়নি, আপনার বাবা মায়ের নাম ছিল। কতজন এই মুহূর্তে দাঁড়িয়ে যে দর্শক শুনছেন আমাকে, তারা কতজন বলবেন যে আমার বাবা মায়ের নামও নেই, আমার ঠাকুরদা ঠাকুমার নামও 2002 সালে নেই? ভাই তাহলে তুমি এলে কোথার থেকে? তাহলে কাদের জন্য, কাদের পক্ষে এই সমস্ত আতঙ্কটা তৈরি করা হচ্ছে? সাধারণ মানুষ আতঙ্কিত নয়। আমার বাবা মায়ের নাম আছে, অতএব আমার কোনো চিন্তা নেই, আমার নামটি ঠিক 2025 সালের পরে ভোটার তালিকায় উঠে যাবে। যাদের বাবা মায়ের নাম নেই, ঠাকুরদা ঠাকুমার নাম নেই, তাদের হয়ে ভয় দেখাতে হচ্ছে, তাদের জন্যই আতঙ্কটা সৃষ্টি করা হচ্ছে। সাধারণ কোনো মানুষ কোনো আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, বিজেপি কি সত্যি মনে করে যে বাংলায় এসআইআর হলে তারা ক্ষমতায় চলে আসবে? একদমই আমরা মনে করি না। কারণ আপনাদের এই টোটাল আলোচনা সভার মধ্যে যে ঘটনাটা ঘটছে, যে কথাগুলো বললেন, যে রাজনৈতিকভাবে যেখানে দেখুন বিহারে কি আছে, বিহারে বিজেপির সরকার আছে, এনডিএ সরকার আছে, তাহলে সেখানে এসআইআর করে আমরা ক্ষমতায় থাকতে চাইছি, মানে এসআইআর করে রাজ্য সরকারে যে আছে সে থাকবে। তাহলে তো সেই লজিকটা মানতে গেলে পশ্চিমবঙ্গে এসআইআর তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, তাহলে পরে তৃণমূলের আপত্তিটা কোথায়? সম্পূর্ণ পার্সপেক্টিভটা ঘুরিয়ে দিচ্ছে। লজিকটা তো একটাই থাকার কথা, আমার জায়গায় ওরকম, তোমার জায়গায় ওরকম, এটা তো হয় না। বিহারের যে গ্যাপ ভোটের একেবারে খুব সামান্য। এবার এই যে এসআইআর কে কেন্দ্র করে যে কথা সবাই বললেন, এবং যেটা বাস্তব, যে 2011-র পর সেন্সাসই হয়নি, জনগণনাই হয়নি, এবং সেটা হোম মিনিস্ট্রি জনগণনা অর্গানাইজ করে উঠতে পারেনি। এবার কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি অমিত শাহর আন্ডারে যিনি, তিনি ঘটনাচক্রে নির্বাচন সদনের মাথায়। আমরা তো প্রকাশ্যেই বলছি যে খুব দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন বিজেপির একটা এজেন্সিতে পরিণত হয়েছে। এবং এই যে সবথেকে বড় কথা, যে এসআইআরটা পর্যাপ্ত সময়, আচ্ছা অনেক রাজ্যে তো ভোট নেই, 5টা স্টেটে ভোট হবে, আমাদের রাজ্যে যখন ভোট হবে তখন আরো বাকি 4টে রাজ্যে ভোট হবে, তামিলনাড়ুতে হবে, কেরালে হবে, পন্ডিচেরিতে হবে, আসামে হবে, আমাদের হবে। এবার যে রাজ্যগুলোতে ভোট নেই
সেখানে কেন এসআইআর এর প্রক্রিয়া শুরু হচ্ছে না? কেউ তো বাধা দেয়নি, নির্বাচন কমিশনকে কেউ তো বলেনি। তাহলে এই যে পলিটিক্যাল ন্যারেটিভ, তাহলে কোয়েশ্চেনটা উঠছে, পলিটিক্যাল নিউট্রালিটির কোয়েশ্চেনটা এই কারণেই উঠছে কারণ যেখানে ভোট নেই আপনি কেন সেখানে আচ্ছা, করার আচ্ছা। ব্যবস্থা করছেন না? হ্যাঁ, একদম। এখানে দু একটাই মাসের শুধু মধ্যে আমার প্রশ্ন। না, রাজেশ, আরো অনেক প্রশ্ন উঠতে দু পারে। মাসের একটা প্রশ্ন আছে। যার টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমের কথা নির্বাচন কমিশন বলেছেন এবং আমাদের রাজ্যের যে সময় ভোটের রেজাল্ট, 2 মাসের মধ্যে এটা ফিজিবল নয়। বাংলার মতো ডেমোগ্রাফিক যে রাজ্য, পাহাড় থেকে সাগর পর্যন্ত এইরকম নদী, নালা। প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, মানুষ আক্রান্ত বিপর্যস্ত, সেখানে হচ্ছে যে 2 মাসের টাইম ফ্রেম, তাহলে তো জেনুইন ভোটার ভাত যাবে। এই যে কথার কথা বলছি, আমার বাবা 47 সালে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কলোনির লোক, কলোনিতে বড় হয়েছি। আমার বাবা 47 সালে ক্লাস 5-এ পড়তেন। আমার বাবা এসছেন মানে বাংলাদেশ যা দেশভাগের আগেই এসছেন ফরিদপুর থেকে। আমার বাবার নেই, কি বলে, বার্থ সার্টিফিকেট নেই, এখনো নেই, সম্ভবও নয়। তো আমি এই কথাটা বলতে চাইছি, যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে কেন? কৃষ্ণনগর অব্দি চলে এসছে, কিন্তু নদিয়া জবাবটা থেকে দিতেই নদিয়া হবে অব্দি নেমে বিশ্বনাথ। এসছে। একটা প্রশ্ন আছে। এই যে নিশ্চয়ই। ফরেন বারবার ট্রাইব্যুনাল বলছে- দিচ্ছে, ফরেন ট্রাইব্যুনাল, আচ্ছা আসামের ফরেন ট্রাইব্যুনালের এই এখতিয়ার কে দিয়েছে যে তুমি আমার নাগরিককে আচ্ছা, দশকের পর এটা দশক এখানে আছেন, just একটা 50 বছর একটা লোক হচ্ছে এখানে বসবাস করছে, কোন এখতিয়ারে ফরেন ট্রাইব্যুনাল আসামের নোটিশ দিচ্ছে? হ্যাঁ, ছোট আচ্ছা, ছোট 2002 সালে যাদের যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো অসুবিধা নেই। অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদারের বাবার নাম 2002 সালের লিস্টে নেই। 13ই আগস্ট 2025 সালের সেই বিবৃতি ওই দুজন ভদ্রলোক দিচ্ছেন যারা হচ্ছেন বিজেপির আইনসভার সদস্য। এবার আমার প্রশ্নটা খুব সিম্পল, তাদের ক্ষেত্রে মতুয়া মহাসংঘ থেকে বলা হচ্ছে 1950-এর পর তারা যখন পারসিকিউটেড হয়েছে তাদের একটা ডকুমেন্ট রয়েছে। বিজেপির নিজের ঘরে দুজন জনপ্রতিনিধির নাম সার্ফেসে কেন এসছে? তারা এমএলএ বলে। এরকম 1 লক্ষ অশোক কীর্তনিয়ার বাবা হ্যাঁ, আছে। ছোট ছোট কথা আসছি, 1 লক্ষ অশোক কীর্তনিয়া। জবাব দেবে, হ্যাঁ যে বলো। প্রধানমন্ত্রীকে তাদের শিক্ষাগত যোগ্যতা কাগজপত্র দেখাতে হলে উনি দেখাবেন না, কিন্তু আমাদের ভোটার লিস্টে তার নাম রাখার জন্য বাপ ঠাকুরদার কাগজ দেখাতে হবে। এই শান্তনু ঠাকুর নোট মানে কার্ড দিয়েছিল মহারাষ্ট্রে, তারপরেও বলেছে আপনারা বাঙালি মানেই বাংলাদেশি, কোনো কাজ হয়নি। আর আমাদের দেশে এক্ষুনি ঋতব্রত ব্যানার্জি বলছিল, আমাদের দেশে 42%, সাধারণভাবে ধরে নেওয়া হয় 42% মানুষের কোনো জন্মের শংসাপত্র নেই। বেসিক একটা ক্রাইটেরিয়া, সেটাই দিতে পারবে না। আচ্ছা, ভোটটা এসে গেছে, এসআইআর না করলে করে এসআইআরই তো যথেষ্ট ছিল ভোটার লিস্টটা স্যানিটাইজ করবার জন্য। এটা মোটিভেটেডলি, আবারও বলছি, মোটিভেটেড সমস্ত বিরোধীরা কিন্তু এক হয়ে এক কথা বলছে। না না, আমি প্রথমে যে কথা বলেছি তার সাথে ঋতব্রত বাবু যে 47-এর কথাটা টেনে আনলেন, তার কোন রকম কোনো মিল আপনি পেলেন? 47-এ আসতেই পারেন, আমরাও 47-এর, আমারও পরিবারের বহু লোক 47-এর পরে এসেছে, 71-এ এসেছে শেষ পরিবারের আমাদের বাড়ির লোকেরা। 2002 সালের ভোটার লিস্টে তো নিশ্চয়ই ঋতব্রত বাবুর পরিবারের লোকের নাম আছে। তো তাহলে ঋতব্রত বাবু ভয় পাচ্ছেন কীর্তনিয়ার বাবার কেন? নাম নেই। কোন জায়গাটাতে ভয় অশোক পাচ্ছেন? কীর্তনিয়ার বাবার নাম নেই। আমি স্বপন একটা মজুমদারের কথা বাবার নাম নেই। 2002-এ আবার অশোক অনেকেরও নাম কীর্তনিয়া, নেই। স্বপন বারবার মজুমদার করে বিজেপির 2002 এমএলএ বাবার নাম নেই। এরা কিন্তু 2002 তে নেই। 2002-তে তার নাম 13ই উচ্চারণ আগস্টের করবেন, প্রতিবেদন তার দেখে নাও। দেখুন, 13ই সবাই আগস্টের নিয়ে নিউজ যান। 18-এর প্রতিবেদন দেখে নাও। সদ্য বিহারে এসআইআর হয়েছে, কিন্তু বহু প্রশ্ন সেখানে থেকে গেছে। কিরকম? খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা যদি আমি দেখি, তাহলে প্রায় 69-70 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর অভিযোগ উঠলেও এদের মধ্যে কতজন বিদেশি, যে প্রশ্নটা বলছে, কতজন অনুপ্রবেশকারী, কোনো তালিকা কিন্তু কমিশন দিতে পারেনি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। না, আমি সেটাই বললাম যে বিহারে অনেকগুলো গাফিলতি ছিল ইলেকশন কমিশনের এই এসআইআর করতে গিয়ে, কারণ প্রথমবার করছে। কিন্তু একটা জিনিস দেখুন, বিহারেও যে প্রশ্নটা উঠেছিল যে ইলেকশনের খুব আগে আগে কেন হচ্ছে, তবে এইটা তারপরে ইলেকশন কমিশন বললো এটা অল ইন্ডিয়া লেভেলে হবে। তাহলে অল ইন্ডিয়া লেভেল যখন হয় তখন একসাথে অল ইন্ডিয়ায় করতে হয়, বেছে বেছে এক একটা দুটো রাজ্যতে করাটা, সেন্সাস কি বেছে বেছে রাজ্যে রাজ্যে হয়? একসঙ্গেই তো হয়। তো সেই জায়গাটা ইলেকশন আসলে দেখুন, আজকে প্রাইম মিনিস্টার মোদি তিনি যদি চান যে আমাদের এখানে ভারতবর্ষে, বা আগে থেকেই চাইতেন, তাহলে যখন পূর্ণ বহুমত ছিল তখন ইলেকশন কমিশনকে আরো সবল করার জন্য আইন পাশ করতে হতো, যে যার নিজেরই বাহিনী নেই, নিজেরই কর্মচারী নেই, রাজ্য সরকারদের ওপরে নির্ভর করতে হয়, তাহলে সেই ইলেকশন কমিশনকে দিয়ে আপনি এত দ্রুত এই জিনিসগুলো করতে পারেন না। ফলে গোড়াতেই গাফিলতি রয়েছে। বিশ্বজিৎ, এই প্রশ্নের সূত্র ধরে আমি জিজ্ঞেস করবো তোমাকে, যে বিহারে যে প্রথমে খসড়া বেরোলো, তারপর যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোলো, তাতে আবার 21 লক্ষের নাম যোগ হলো। কেন যোগ হলো? কিসের ভিত্তিতে যোগ হলো? কিভাবে যোগ হলো?
কেন যোগ করতে হলো তার কিন্তু তথ্য জানতে পারছি না আমরা। সেটা জানাচ্ছে না এই কারণে, কারণ সুনির্দিষ্ট পদ্ধতি মেনে হয়নি। যদি মেনে হতো তাহলে ওই 21 লক্ষের নাম ফাইনালি যেগুলো অ্যাড হলো সেটা বাদ যেত না। কারণ নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এক্সপেরিমেন্ট করছে। সুনির্দিষ্ট পদ্ধতি থাকলে এই এক্সপেরিমেন্ট হতো না। আমি একটা কথা বিশ্বদা বলবো, কেন এই প্রশ্নটা উঠছে না বারবার। 2019 সালের 10ই জুলাই পার্লামেন্টে প্রশ্ন তুললো যে ইলেকশন কমিশন বলুক যে ভারতবর্ষে একজনও ভুয়ো ভোটার বা বিদেশি ভোটার আছে কিনা। তখন পরবর্তীকালে পার্লামেন্টকে লিখিত উত্তরে নির্বাচন কমিশন জানালো 2016, 17, 19 একজনও বিদেশি বা ভুয়ো ভোটার নেই। 2018 সালে 3 জন বিদেশি ভোটারের নাম দেয় এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশন ঘোষণা করে ভারতবর্ষের এই 90 কোটির ভোটার লিস্টে একজনও বিদেশি ভোটার নেই। তাহলে 2019 থেকে 2025 কি এমন কাণ্ড ঘটলো যে এত এটা কে বলেছে? এটা পার্লামেন্টে প্রশ্ন তোলার পার্লামেন্টে বিপক্ষে কে জবাব দিয়েছে? 2000 আমি বলছি তোমাকে 2019 সালের 10ই জুলাই তুমি পার্লামেন্টের যে প্রসিডিংস সেখানে দেখতে পাবে যে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়, বিরোধী দলের একজন প্রশ্ন তোলে, তার উত্তরে নির্বাচন কমিশন হোম মিনিস্টার জানায়। কিরেন রিজিজু পরিষ্কার ভাষায় বলে তুমি দিয়েছেন এই কত সময়ের কথা কোটি বলছো, আমি তোমাকে হোম 2019 মিনিস্টার কিরেন রিজিজু সালের আগে কথা ছিল, বলছি। এখন আর নেই। পার্লামেন্টারি আরে এই যে যে আবার আপনি নাম কথা বলছেন তখন যোগ কিরেন করলো রিজিজু কেন? তখন তার কিরেন কারণ যেমন রিজিজু মিনিস্টার অফ স্টেট ফর হোম পরেও অ্যাফেয়ার্স ছিল। যারা হোম order মিনিস্টার দেওয়ার আছে, পর নাম হোম মিনিস্টার বাদ হয়েছে, দেওয়া নাম মিনিস্টার পরিষ্কার কমিশন বলে দিলেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিয়েছেন। আচ্ছা, কারণ ব্যাখ্যা করতে আমি পারছে আমি না, আমি কেন নাম আমি বলা রাজস্বীকে একটা প্রশ্ন করব। রাজস্বী, এসআইআর হোক, এসআইআর হলে রাজনৈতিক দলগুলোর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বুথভিত্তিক সংগঠন। এটা আমরা জানি। প্রতি বুথে এজেন্ট না থাকলে অভিযোগ করে কোনো লাভ হয় না। অন্তত বিহারের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝেছি, পশ্চিমবঙ্গে সমস্ত বুথে কি বিজেপির এজেন্ট আছে বা বিজেপির বুথভিত্তিক সংগঠন কি এতটাই মজবুত যে এসআইআর ঠিকভাবে রূপান্তরিত করতে পারবে, অভিযোগ জানাতে পারবে এবং পাল্টা কাউন্টার করতে পারবে? কংগ্রেসের প্রত্যেকটা বুথে আছে, তাই কোথায়? জন্য কি তারা আপত্তি জানাচ্ছে যাদের নেই বলে? একটা কথা এখানে রাজনৈতিক বিশ্লেষক বললেন অল ইন্ডিয়া লেভেলে এটা হওয়া উচিত। আচ্ছা, তার মানে তো উনি নিশ্চয়ই বলছেন যে অল ইন্ডিয়া Election লেভেলে তাহলে Commission এক বলেছে, দেশ, রাজস্বী, তাহলে Election এক Commission দেশে একটাই, বলেছে। কারণ আলাদা আলাদা করে কেন হচ্ছে? তো ভারতবর্ষে তো আলাদা আলাদা বিধানসভা নির্বাচন হয়, আগে তো একসাথেই লোকসভা বিধানসভা নির্বাচন হতো, তাহলে উনি নিশ্চয়ই এক দেশ এক নির্বাচনের পক্ষে কথা বলছেন। দেখুন আজকে দাঁড়িয়ে অনেকে অনেক রকম কথা বলছেন। 2012 সালে দাঁড়িয়ে এই অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কমিউনিস্ট পার্টির নিজের কি স্ট্যান্ড পয়েন্ট ছিল সেটা কমিউনিস্ট পার্টির বর্তমান প্রাক্তন নেতারা বলতে পারবেন কি? আমরা আমাদের stand নিয়ে কোনো ধোঁয়াশার ব্যাপার নেই। নিজেদের সরকার থাকে, নিজেদের স্বার্থ শোনো, থাকে তখন। কারণ 87, রাজনৈতিক বিরোধিতাটা করতে হবে। 92, কারণ এদের দলের 2003 ভিতরে খাদ্যমন্ত্রী তোমরা ছিল মমতা ব্যানার্জি কলিমুদ্দিন মিলে শামস, নাগরিকত্ব যে নিয়ে আইন 787 বানানোর চেষ্টা করেছো। যে বসিয়ে বসে তোমাদের কথায় মমতা আমাদের ব্যানার্জির কাছে দেশের হেরে মানুষ গেছিল। কখনো বাঙাল নাগরিক অধ্যুষিত হবে, কখন যাদবপুর, নাগরিক হবে। যার জন্য এটা বাংলাদেশ চলতে পারে থেকে না। ঢুকিয়েছিল। এটা চলতে এরা- পারে না। এরা কেন তোমরা জমিদার আজকে হয়ে যাও সরকার publish দেশে। করছে না? 82, 87, কতগুলো 92, ভোট- 2003 হয় বাক্যে রেশন কি কার্ডে একটা নয় মমতা কি ব্যানার্জির প্রত্যেক সঙ্গী করে বছর কত এই দেশে আমি নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে। আমি একটা প্রশ্ন করি যে সাধারণ মানুষ এত আইনি ভাষা বোঝে না, জটিলতাও তারা বোঝে না। রাজ্যে যখন এসআইআর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে তখন এই হঠাৎ করে যে এনআরসির নোটিশ আসছে তাতে তো মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, তৈরি এর হয়েছে সন্দেহ তো, নেই। একদম তৈরি হয়েছে। এছাড়া এসআইআর নিয়ে তৃণমূলের বা এত আপত্তি কেন, কি কারণে? না, আমাদের তো খুব সিম্পল কথা, আমরা শুরু থেকে যে কথাটা উনি বললেন একেবারে কারেক্টলি বলেছেন যে এই যে ধরুন 21 লক্ষ নাম বিহারে অ্যাড হলো কি করে, তাহলে প্রসেসে একটা বিরাট গলত থাকে, তো একটা দুটো নাম নয়, 21 লক্ষ নাম অ্যাড হয়ে গেল যে নাম বাদ পড়েছিল। তাহলে এই গোটা প্রসেস যে ফল্টি এবং এই যে হুড়োহুড়িটা করা হচ্ছে, সিলেক্টিভ হুড়োহুড়ি, মানে আমি একটা নির্দিষ্ট জায়গা বেছে নিচ্ছি, আমি যে কথাটা আমরা প্রস্তুত, কারণ আমাদের বুথভিত্তিক নির্দিষ্ট সংগঠন, জায়গা বলতে আমরা নির্দিষ্ট জায়গা না, নির্দিষ্ট পশ্চিমবঙ্গে ভোট, তার আগে এসআইআর, ফরেন ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ নামতে শুরু করেছে, নদিয়া অবধি চলে এসেছে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি করা, এবং কিন্তু যেখানে ভুল হচ্ছে যে আমাদের বুথ লেভেল অর্গানাইজেশন এতটাই শক্তিশালী, আর আমরা এই প্রক্রিয়া সাংগঠনিকভাবে যেভাবে বিহারে সেটা সাকসেসফুল হয়েছে, এটা পশ্চিমবঙ্গ এখানে এটা সাকসেসফুল হবে না। হ্যাঁ, অবশ্যই। প্রক্রিয়া আমরা
উই আর প্রিপেয়ার্ড। বিচারপতি জয়মাল্য বাগচি একটা কোট করেছেন যে এই যে 16.5 লক্ষ নেট ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ 7,42,00,000 ভোটার থেকে যে 7,60,00,000 হলো, এই 16.5 লক্ষ কি 65 লক্ষ বাদ যাওয়া ভোটার থেকে আমরা জানি না। তাহলে এই নতুন 16 লক্ষটা উদ্ভূত হলো কোথা থেকে? নাম্বার 1 কোয়েশ্চেন। আমি তুলিনি, এটা সুপ্রিম কোর্টের বিচারপতি তুলছে। আমাকে একটা সিম্পল প্রশ্ন বলো, ভারতবর্ষের ডকুমেন্ট ক্রিয়েটস ডকুমেন্ট, ভারতবর্ষের পৃথিবীতে আধার এবং ভোটার কার্ডকে তুমি একটা নথিভুক্ত ডকুমেন্টের ধার্য ধরছো না, অথচ সেই দুটো দিয়ে তৈরি হওয়া পাসপোর্টকে ধরছো, যে পাসপোর্ট ভারতবর্ষের 1.4% মানুষের কাছে আছে। এই প্রশ্নগুলো আমরা তুলবো না হিঙ্গলগঞ্জের একজন মানুষের কাছে, যার পক্ষে এসে হয়তো বিকাশ ভবনে সেই আবেদনটা করা সম্ভব নয়। আর সবকিছু বিএলএ তে না, আমাদের সংগঠন নেই, আমাদের 1% ভোট আছে, কিন্তু বিএলএ সংগঠন নেই বলে আমার কোনো ভোটারকে বা আমার নামটা বাদ দেওয়ার অধিকার অবশ্যই নির্বাচন কমিশনের নেই। হ্যাঁ, আছে হ্যাঁ। কংগ্রেসে যদি বলবো 1% ভোট থাকে তাহলে কয়েকটা কথা একটু জানার আছে। অন্য বিষয়ে একটু আসি, যে আমরা এসআইআর নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে একটা বড় জিনিস, উত্তরবঙ্গে বড় বিপর্যয় হয়েছে, সবাই জানেন, এবং উত্তরবঙ্গে নিয়ে লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিরেন রিজিজু এসেছেন, খগেন মুর্মু মার খেয়েছেন, এবং শঙ্কর ঘোষও আহত হয়েছেন অভিযোগ। তা কোনো এলাকায় বিপর্যয় হলে প্রথমে দরকার উদ্ধার কাজ, ত্রাণ, পুনর্বাসন পরপর আসে। তৃণমূল প্রশ্ন করছে যে কেন্দ্রীয় মন্ত্রী নিজের চোখে সব দেখে গেলেন, কিরেন রিজিজু সফর হলো, কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের খরচ দেবে তো, মানে আর্থিক সাহায্য করবে তো, এটা তৃণমূলের অভিযোগ। অর্থাৎ তৃণমূল ওই ঠিক আমফানের মতন চাল, ত্রিপল কতটা পাওয়া যাচ্ছে, কতটা ভেতরে ঢুকবে, সেটাই হচ্ছে তার ক্যালকুলেশন। আর অলরেডি কেন্দ্র সরকার কত টাকা, ক কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে, অলরেডি ডিসবার্স হয়ে গেছে, সবে 1400 টাকা পেয়েছে, সেটা নিশ্চয়ই তৃণমূল সরকার ত্রাণের জানে। জন্য, একটা বিরাট অ্যামাউন্ট অফ টাকা, ত্রাণের জন্য একটা টাকা রাজ্য সরকার পেয়েছে ত্রাণের- জাস্ট রিসেন্টলি, কোনো খাতে হলেও টাকাটা পেয়েছে। কিন্তু তৃণমূলের বক্তব্য হচ্ছে তারপরেও যে ত্রাণের জন্য কত টাকা পাওয়া যাবে, কতটা কি টাকা পাওয়া যাবে। এবার আমি বলছি যে তৃণমূল কংগ্রেস যখন এত ত্রাণ, তৃণমূল কংগ্রেস এক্সপায়ার্ড হওয়া জিনিসপত্র ত্রাণের মধ্যে কেন দিচ্ছে? যে জায়গাটায় এই যে বিপর্যয়, জায়গার একটা ডেমোগ্রাফি থাকে। এই যে নাগরাকাটা অ্যাসেম্বলিতে বড়, মানে ওখানে বিপর্যয়ের পরিমাণটা খুব বেশি। জলপাইগুড়ি নাগরাকাটা অ্যাসেম্বলিটা কিন্তু আলিপুরদুয়ার লোকসভার আন্ডারে। একদম। এবার এমপিও বিজেপির, এমপিও বিজেপির, এমএলএও বিজেপির। ইন্টারেস্টিংলি নাগরাকাটা অ্যাসেম্বলিতে যদি লোকসভার ভোটের ফলাফল দেখা যায়, বিজেপি বিপুলভাবে পিছিয়ে রয়েছে। তৃণমূল জেতেনি সিটটা, আলিপুরদুয়ার বনস্টিকা এমপি, কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট লোকসভাতে নাগরাকাটায় ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। এবার এর মধ্যেই ঘটেছে, মনোজ ওরাও কুমারগ্রামের এমএলএ, বিজেপির এমএলএ, বা জয়ন্ত রায় এমপি জলপাইগুড়ির, বিক্ষোভটা হচ্ছে কেন? আমি একদম ডকুমেন্টেড কথা, ঘটনাচক্রে আমারই প্রশ্ন, এই সব কটা প্রশ্ন আমার। চা বলয় নাগরাকাটা যে জায়গাটা যদি দেখা যায়, এটা চা ডমিনেটেড এরিয়া, টি বেল্ট, চা বাগান রয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ওন টি গার্ডেন রয়েছে, মানে কেন্দ্রীয় সরকার মালিক, ব্যক্তি মালিক নয়। একাধিক বাগান, কেন্দ্রীয় সরকার মালিক, অ্যান্ড্রুইউল কোম্পানি মালিক। আমার করা প্রশ্ন, পার্লামেন্টের উত্তর, জিতিন প্রসাদের উত্তর, পীযূষ গোয়েলের উত্তর, স্টার কোয়েশ্চেনের উত্তর, যে না আমরা মাইনে দিতে পারছি না, আমাদের প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না, স্কুল বাস নেই, ক্রেশ হচ্ছে গোয়াল ঘরের মতো। এবার এই যে ক্ষোভ, এটা কি জনবিক্ষোভ বলছো? না মানুষের কেন, আমি জাস্ট একটা কথা বলতে চাই। 2016 সালে যে বিধানসভা নির্বাচন, তার আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে, মনোজ জিজ্ঞাসা জিতেছিলেন মাদারিহাটে প্রথম বিজেপির এমএলএ হিসেবে, উনি বলেছিলেন যে ডানকানের রুগ্ন 7টা বাগান আমরা অধিগ্রহণ করব। পার্লামেন্টে নির্মলা সীতারামন তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, আমরা দেখলাম গেজেট নোটিফিকেশন বেরোলো 7টা বাগান অধিগৃহীত হবে। উইদিন আ মান্থ অল গার্ডেন্স গট ক্লোজড। এগুলো খোলার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই মানে নাগরাকাটায় তৃণমূল জিতলো কেন, নাগরাকাটা অ্যাসেম্বলিতে লিড পেলো কেন? আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। এই ক্রেশ করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, হেলথ সেন্টার চা বাগানে সেটাও তার নয়, বাসের দায়িত্বও তার নয়। এই ফেজে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চা বলয়ে 93টা ক্রেশ হাউস, 53টা হেলথ সেন্টার এবং 11টা বাস রুট,
সেই জনরোষ, দুটো জেলায় তৃণমূলের Public বক্তব্য ক্ষোভ প্রচন্ড। বিরাট পাবলিক ক্ষোভ। আপনি এর আগের রাজনৈতিক দলে যেখানে ছিলেন সেখানেও তারাও কিছু করেনি, তার মানে আপনি বলছেন। যাই হোক, এবার আমি বলছি আজকের যে বিভিন্ন পত্র পত্রিকায় না, চা বাগানে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কাজ করেছেন। তাই জন্য যেটা করেছেন, যে কারণে যে কারণে চা বাগানের মেজর, দার্জিলিং চা তার কারণ, তার গোটা রিজনটা হচ্ছে বিজেপি সরকার। এবং নেপাল থেকে চা ঢুকছে, 2014 ওই যে বর্ডার, অমিত শাহের বিএসএফ, চা নকল চা ঢুকে পড়ছে নেপাল থেকে, চা শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে। কারুর সঙ্গে কথা না বলে নিজে ওই জল ঢাকা নদীর এমবার্কমেন্ট যেগুলো, কমিশন, আমার প্রশ্ন 11 আগস্ট ইন্ডো ভুটান রিভার কমিশন সালে তৈরি হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী বারবার লিখছেন যে ইন্ডো ভুটান রিভার কমিশন চাই, যেভাবে ইল্লিগাল এনক্রোচিং হয়েছে ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নদীকে যেভাবে এমবার্কমেন্ট করে দিয়েছে, না জবরদখল এনক্রোচমেন্ট করেছে, আজকে তার দায়ও নাকি আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের। বলুন, একটা অপদার্থ সরকার না প্রাণ দিতে পারে, না মানুষকে রক্ষা করতে পারে, না কোনো কাজ করতে পারে, কারণ আমি ইন্ডো ভুটান রিভার কমিশন করব না। উত্তরবঙ্গে রিভার কমিশন করলে সমস্যা কোথায়? উত্তরবঙ্গের জনসংখ্যা যত, ভুটান রিভার কমিশন প্রপোর্শনের বাজেট অ্যালোকেশন কত উত্তরবঙ্গে, কিছু করে যখন কমিউনিস্ট পার্টি করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে এসছে। ইন্ডো ভুটান রিভার কমিশন কেন রাখবো? ইন্ডো ভুটান রিভার কমিশন 11 আগস্ট গভর্নমেন্ট বলছে আমরা করব না। চা বাগান নিয়ে এত তরজা হলো, চা বাগানের জমি লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করে চা বাগানের শ্রমিকদের থেকে সেই জমি কেড়ে নেওয়া, সেই জমি বড় বড় কর্পোরেটের হাতে তুলে দেওয়া, কেন্দ্রীয় সরকারের বাগান, রাজ্য সরকার যে বাগানগুলো আছে সেগুলো কি হচ্ছে? যথেষ্ট আছে, অনেকগুলো আছে। একদম পলিটিক্যাল জায়গায় চলে যাই, যে গোটা উত্তরবঙ্গের যদি আমরা দেখি, তাহলে উত্তরবঙ্গের মোট 54টা বিধানসভা আসন। 2024-এর লোকসভা ভোটের ফলাফলের যদি নিরিখ দেখি, বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টি 2024-এ। তো এই যে বিজেপির একটা শক্ত ঘাঁটি বলে বিজেপি উত্তরবঙ্গকে মনে করে, সেই জন্যই কি এত লড়াই? দুটো জিনিস ভাবতে হবে। এই ঋতব্রতদা বলছিলেন ইন্দো ভুটান রিভার কমিশনের কথা, সুমন কাঞ্জিলাল বিধানসভায় যে কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে ছিলেন তখন, বিধানসভায় চলে এলেন, বললেন, এবং একটা প্রতিনিধি দল তৈরি হলো যে ইন্দো ভুটান রিভার কমিশনের জন্য। কারণ একটাই, সিসামারা নদী দিয়ে, ভুটান দিয়ে যে ডলোমাইট আসছে, সেই ডলোমাইট ওই অঞ্চলের, আমি আজকেও কথা বললাম ওই এলাকায় জলদাপাড়ায়, যে বিভিন্ন নতুন গ্রাম, তারপরে এই যে পঞ্চায়েতগুলো, এই পঞ্চায়েতগুলোর বাড়ির ওখানে যে পলি জমেছে, সেই আস্তে আস্তে শুকাচ্ছে এবং তাদের কি দুর্বিষহ অবস্থা, এটা ভাবা যায় না। ইন্দো ভুটান রিভার কমিশন হলে যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য এই জল ছাড়াটা এবং জল আসাটা অনেকটা কমাতে পারত। এবার আমি আসি নির্বাচনের ক্ষেত্রে। উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, এবং সেই ঘাঁটিতে এটা বিশ্বদা আমরা সবাই জানি, একটা সময় অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা না, পরবর্তীকালে প্রধানমন্ত্রী বাংলায় আবার টুইট করে বলে দিলেন যে এই উত্তরবঙ্গের বিপর্যয় কি হয়েছে, এটা বাঙালির একটা আশার জায়গা। কিন্তু যে কথা আপনি বললেন যে আজকে উড়িষ্যা, হিমাচল প্রদেশ যখন এরকম ডিজাস্টার হচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, তাদের সেই সাহায্যটা সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ, রাজনীতির কাছে নয়। কিন্তু যে সাধারণ মানুষ ওই সাহায্যটা, যে শুধু ত্রাণ নয়, ওই যে প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য করবে। এবার নির্বাচনের আগে দেখুন যে ইস্যুগুলো উত্তরবঙ্গে অত্যন্ত ইম্পর্টেন্ট, চা বাগানের কথা বলছিলেন, চা বাগানের ইস্যু ইম্পর্টেন্ট। বিজেপি কি করে এলো উত্তরবঙ্গে, তাদের ঘাঁটি তৈরি করলো কি করে? পৃথক রাজ্যের স্বপ্ন দেখিয়েছে, বলেছে গোর্খাদের অধিকারের কথা, গোর্খা কাউন্সিল তৈরি করার কথা। সুতরাং অনেক বড় থেকে অনেক স্বাস্থ্য, শিক্ষা, সেক্ষেত্রে যে আশা ছিল সাধারণ মানুষের যে বিজেপি এতদিন ওখানে সংগঠন শক্তিশালী করে যা যা করতে পারবে, সেটাকে একটা ধাক্কা লাগলো, এবং সেই ধাক্কা লাগার কারণে কিন্তু এখনো কিন্তু ধাক্কাটা লেগেছে, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফেডারেল স্ট্রাকচার মানে না, সেই কারণে তাদের পশ্চিমবাংলায় সব জায়গায় তৃণমূলের নেতাদের জনরোষের শিকার হওয়া উচিত। তৃণমূল এতই করে থাকতো, তাহলে
বিগত দুজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হেরে যেত না, কিন্তু সেইটা নিয়ে আজকে আলোচনার মানে অ্যাকচুয়াল বিষয়বস্তু না। আমার মানে একটা বোধহয় তথ্যের অপলাপ হচ্ছে, হিমাচল প্রদেশ, কেরালা, পাঞ্জাব, এই তিনটেতে গত এক বছরে ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা হয়নি, একমাত্র উত্তরাখণ্ডে ঘোষণা হয়েছে। অর্থাৎ যেখানে যেখানে বিরোধী সরকার আছে সেখানে ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা হয়নি। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজেপির মানবাধিকার বা বিজেপির এই আইন শৃঙ্খলার অবনতিটা না মার খেলে মনে পড়ে। যখন ওরা মারে তখন এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক জনরোষ। সিজেআই বিআর গাভাইকে যখন জুতো চুড়ে মারা হচ্ছে, একটা নিরামিষ টুইট শুনতে পাচ্ছি আমরা, তখন একজন কারোরও ভেতর থেকে এলো না যে এটা সংবিধানের ওপর আঘাত। ওটা কি কেউ BJP এটা এক করেছে মিনিট নাকি? বলো, এক ওটা সেকেন্ড, কি বিজেপি করেছে নাকি? বিজেপি আশ্চর্য করেনি। কথা বলছো তাহলে। ভাস্কর আমরা কি রাও বলেছি যে বিজেপি কংগ্রেস কর্ণাটকের করেছে? সাপোর্টার। আমরা কি বলেছি কংগ্রেস করেছে? ভাস্কর রাও ওর থেকে একটু বড় যখন- নেতা, যখন তিনি সাপোর্ট পশ্চিমবঙ্গে করেছেন। দাঁড়িয়ে- ও জানে না, ও হোয়াটসঅ্যাপ প্রধানমন্ত্রী একটাও কোনো এটাকে কন্ডেম করে বিবৃতি দিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী আচ্ছা, একটাও প্রকাশ বাগানে, কন্ডেম করে প্রকাশ বিবৃতি বাগানে দিয়েছেন? দেশের প্রধান শিক্ষাকে জুতো ছুটছে প্রধানমন্ত্রী ঢুকে যাবেন না, বিজেপি সব ব্যাপারে আলুর দোষ আছে, বিজেপির আলুর দোষ আছে। এই ব্যাপারে এই কারণে ওদেরকে কামিনী কাঞ্চনের পার্টি বলেছে তথাগততা। আরে বিজেপির আলুর দোষ আছে বলে বিজেপি, আরে তথাগত রায় তোমাদের কামিনী কাঞ্চনের পার্টি বলেছে, ওইখানে তথাগত রায় তোমাকে কামিনী কাঞ্চনের পার্টি বলেছে। অত তুমি আলু খুলতে যেও না, তুমি আলু খুলতে যেও না, তুমি ত্রাণ খুলতে যাও। ত্রাণ না হলে পরিত্রাণ পাবে না, ত্রাণ না হলে পরিত্রাণ পাবে না। অদল বদল করেছিল কি করে সেটা আগে প্রতীক, দেখো। যেটা আমি বলতে চাইছিলাম যে উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ঘাঁটি, এবং উত্তরবঙ্গ এমন একটা জায়গা যেখানে বিজেপি এখনো যদি আমরা দেখি সেখানে কিছুটা হলেও তৃণমূলের থেকে এগিয়ে আছে। বিশেষ করে ইতব্রত দায়িত্বে আছে নিজে, অনেক চেষ্টা করে একটা দুটো সিট হয়তো বার করেছে আলিপুরদুয়ারের মতো জায়গায় এবং জলপাইগুড়ির মতো জায়গায়, চা বাগানের যেসব জায়গাগুলো আছে সেখানে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, সেটা কি কোথাও মানে তাদের অস্তিত্ব রক্ষা বা ভোট রক্ষা বা তাদের জায়গা রক্ষার লড়াই? দেখুন, আমি এই বিপর্যয় কেন্দ্রিক যে ত্রাণ এবং ত্রাণ বন্টন, সেটা কি নির্বাচনে মানুষ যখন ভোট দেবে তার কাছে কি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে কি? এটা কিন্তু আমি যেটুকুনি আমি জানি যে আগের আগে যখন এরকম বিপর্যয় হয়েছে, বিপর্যয়টা কিন্তু ভোট দেওয়ার সময় কতটাকে ত্রাণ দিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হয় না। ইম্পর্টেন্ট ইস্যু হয় সার্বিক তার যে জীবনযাপন, তার যে অবস্থান, তার উন্নতি হয়েছে কিনা, সেই জায়গার উন্নতি হয়েছে কিনা। এবং সেখানে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি, দেখুন এই যে আপনারা যারা আপনাদের সাংবাদিকরাই গেছেন, তারা কিন্তু বলছে যে সবাই এসে দেখে চলে যাচ্ছে। কবে যে ত্রাণটা এসে পৌঁছবে, কবে তার বাড়িটা মেরামত হবে, কবে সুষ্ঠু হবে, এইটা কিন্তু ধরুন আজকে কেন্দ্রীয় সরকার তারা যদি চায় যে তাদের উত্তরবঙ্গের মাটি আরো শক্ত হোক, তাদের রাজনৈতিক মাটি, তাহলে তাদেরকে কিন্তু আরো বেশি এটা অন্তত দেখানোর জন্য করা উচিত। কিন্তু আজও তো দেখতে পেলাম না। আজকে এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স, তারা যে এলো, তারা কতটা কি করলো এবং তারা এসডিআরএফ এর সঙ্গে সমন্বয় করলো কিনা সেটাও তো আমরা দেখতে পেলাম না। রাজনীতিটা ত্রাণ নিয়ে যেন না হয়, ত্রাণটা যাতে ভালোভাবে মানুষের কাছে পৌঁছায়, তাদের জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, ঠিক পুনর্বাসনটা হয় দ্রুততার সাথে, সেইটা অন্তত কেন্দ্রীয় সরকারের কাছে তো অনেক ক্ষমতা, এসআইআরও করে দিচ্ছে। তাহলে ত্রাণটা সঠিকভাবে বন্টন করুক, রাজ্য সরকার ফেলিওর, একদম। তাহলে সেটা করুক, সেটা অন্তত তাড়াতাড়ি করলে উত্তরবঙ্গের মানুষ যারা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে তাদের সুরাহা হয়। না, একদমই তাই সদস্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সময় আমার কাছে একদম নেই, একটাই কথা যে ভোট এসে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ যেভাবে ভোটের হাওয়া এসআইআর থেকে শুরু করে ত্রাণ সবকিছু নিয়ে গরম হচ্ছে, তাতে আগামী দিনে হয়তো আরো বাড়বে এবং দিওয়ালির পরে বিহারের ভোটের পরে হয়তো পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেজে যাবে। কিন্তু আমাদের আলোচনাও চলবে, একই সঙ্গে যে রাজনৈতিক তর্ক বিতর্ক সেগুলোও চলবে, কিন্তু সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে ত্রাণ দেয়া, সেটা দলমত বিশেষে সবার ঊর্ধ্বে উঠে করা উচিত বলে অন্তত আমাদের মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। ভালো থাকবেন সবাই।